দেখুন, বিধানসভা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি এইবারে পুরসভার ছবিটা আপনাদের সামনে রাখতে চাইবো। ফিরহাদ হাকিম তিনি মেয়র পদে ইস্তফা দিয়েছেন, আর তারপর কলকাতা পুরসভায় নোটিশ পাঠিয়েছে পুর এবং নগর উন্নয়ন দপ্তর। কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না 3 দিনের মধ্যে, এই নিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে পুরসভাকে। এদিকে বিধাননগর পুরসভায় প্রশাসক হিসাবে পুর কমিশনারকে নিয়োগ করেছে রাজ্য সরকার। দেখুন, কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। এখন কোন পথে এগোবে ছোট লালবাড়ির ভবিষ্যৎ? ভেঙে দেওয়া হবে পুরনো পুর বোর্ড? কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার, নাকি ঋতব্রত মডেল দেখা যাবে কলকাতা পুরসভাতেও? এই যে একটা ব্লক হয়েছে তৃণমূলের থেকে, যদি এরকম কোনো ব্লক তারা গিয়ে দাবি করতে পারে যে আমরা নতুন করে মেয়র চাই, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাদের 5 বছরে আমাদের চালাবার কথা, 5 বছর পূর্ণ হয়নি, তারা দাবি করতেই পারে। ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার দিনই কলকাতা পুরসভাকে নোটিশ ধরিয়েছে রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুর নগর উন্নয়ন দপ্তরের পাঠানো নোটিশে বলা হয়েছে, রাজ্যপাল কলকাতা পুরসভাকে 3 দিন সময় দিয়েছেন নিজেদের বক্তব্য জানানোর জন্য। পুরসভাকে ব্যাখ্যা করতে হবে কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না। আমরা তো কলকাতা পৌর আইনের 1980 যে পৌর আইন আনে সেই অনুযায়ী তো আমরা চলবো। তাতে আমার মনে হয়েছে এই নোটিশটা দেখে এটা একটা বেসলেস, একটা আনট্রু একটা নোটিশ, যেখানে কোনো ব্যাখ্যা করা হয়নি, গ্রাউন্ডস দেওয়া হয়নি। আপনি আমাকে যদি ইনকম্পিটেন্স বলেন, অযোগ্য বলেন, ইনকম্পিটেন্স বলতে গেলে আপনাকে বলতে হবে কি গ্রাউন্ডে আপনি বলছেন ইনকম্পিটেন্স। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমার ধারণা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভবিষ্যতে বোধহয় আগামী ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটরই বসতে চলেছে পুরসভায়। তৃণমূলেও তো এখন ভিত্তিহীন। কোন তৃণমূল বলছে? ঋতব্রত তৃণমূল, না ভাইপো তৃণমূল, না মমতা তৃণমূল? এখন তো তৃণমূল যারা করতো সবাই ফুল হয়ে গেছে। প্রশাসক নিয়োগ করতে পারেন, সরকারের যে মন্ত্রী আছেন তিনি চালাতে পারেন। যিনি মেয়র তিনি যদি পুরমন্ত্রী হতে পারেন, তাহলে মেয়র না থাকলে পুরমন্ত্রী কাজ করতে পারেন। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তার পদত্যাগের 2 দিনের মাথায় বিধাননগর পুরসভায় প্রশাসক হিসেবে পুর কমিশনারকে নিয়োগ করল রাজ্য সরকার। আগামী 6 মাস বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল প্রশাসকের দায়িত্ব সামলাবেন। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে বাম আমলেও তো তৃণমূলের পুরো বোর্ড ছিল, কিন্তু পরিস্থিতিটা কি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে ঘরে বাইরে এই যে হাড়ের ধাক্কা সামলাতে না পেরে হাল ছেড়ে দেওয়া, নাকি এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে যদি মানুষ বিপদে পড়ে তাহলে সরকারের উপর দায়টা চাপানো যায়, যেটা বিজেপি মনে করছে? এটা কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা পুরসভা বা পঞ্চায়েতের স্বাধিকার থাকা উচিত। আমি দিনের পর দিন চিৎকার করি যে কেন্দ্রে যদি কেন্দ্রীয় সরকার থাকে, রাজ্যে যদি রাজ্য সরকার থাকে, তাহলে স্থানীয় স্তরে স্থানীয় সরকার থাকবে সংবিধানের 243 নম্বর ধারার বলে। এবং স্থানীয় সরকারের একটা অটোনমি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত পুরসভা বা গুলোকে কার্যত রাজ্য সরকারের এজেন্সিতে পরিণত করেছিলেন। রাজ্য সরকারের ফিল্ড এজেন্সি হিসাবে তিনি ট্রিট করতেন, অটোনমি কোনো ধার ধারতেন না। আমি কিন্তু খুব খুশি হলাম যে এখানে রাজ্যপালের আদেশ মতন পুরো বিষয়ক দপ্তর পুরো কমিশনার কাছে জানতে চেয়েছেন কারণ দর্শানোর নোটিশ, যে কেন পুরসভা ভেঙে দেওয়া হবে না। কারণ আমরা সবাই জানি যে ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন, একটা ইনস্টেবিলিটি তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থায় পুরসভা কাজ করতে পারবে না, তা তো হতে পারে না। পুরসভা কলকাতা কর্পোরেশনের পরিষ্কার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং এখন যদি সরাসরি প্রশাসক হিসাবে, আমার ধারণা কমিশনারকেই প্রশাসক হিসাবে বসাবেন, অর্থাৎ স্মিতা পান্ডেকেই বসাবেন, তাহলে স্মিতা পান্ডে পরিষ্কার তার তোমার কলকাতা কর্পোরেশনকে 3টে স্তরে ভাগ করা হয়েছে। কতগুলো ওয়ার্ড নিয়ে বড় হয়, বড়তে পুরোপুরি মানে আমলাতন্ত্র আছে, এবং বড়োর নিচে ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের আবার অফিস আছে, এবং পুরো ব্যবস্থা পরিচালনার জন্য মানে কর্পোরেশনের কর্মীরা আছে। ফলে আমার মনে হয় যে রাজ্য সরকার দ্রুততার সাথে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাবেন, যেরকম করে বিধাননগরে বসিয়েছেন, এবং কর্পোরেশনের
প্রতিনিধি থাকুক না থাকুক, প্রতিনিধিরা তো কেবলমাত্র নীতি নির্ধারণের কাজ করার কথা। যদিও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি মানে কাউন্সিলররা তোলা তুলতেই ব্যস্ত ছিল, ফলে তোলা তুলতে এতটাই ব্যস্ত ছিল যে তারা যে কোনো কাজে খবরদারি করতো। কিন্তু বাস্তবে তোমাকে আমি বলি, কর্পোরেশনের যারা কাউন্সিলর হন তাদের মূলত নীতি নির্ধারণ করবেন এবং আমলাতন্ত্র এই কমিশনারের নেতৃত্বে সেটা কার্যকারী করবেন। ফলে আমার ধারণা যে রাজ্য সরকার যে পুর কমিশনারকে এখানে দায়িত্ব দেওয়ার পরে সরাসরি তিনি কিন্তু প্রশাসনের দায়ভার নেবেন এবং বড় কমিটি এবং ওয়ার্ড কমিটির মাধ্যমে নাগরিকদের পরিষেবাগুলো প্রদান করবেন। যা হলো, যা অতীতেও হয়েছে, এই তা কিন্তু মানে স্থানীয় সরকারের স্বাধিকারের বিপরীতে। আমি বলছি পশ্চিমবাংলায় এমন একটা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যে একটা পুরসভাও বিরোধীদের থাকতে দিব না। এক ঝালদা পুরসভাতে একজন কংগ্রেস কাউন্সিলর থাকলে সংখ্যাগরিষ্ঠতা হতো, সেই তপন কান্দুকে হত্যা করা হলো যাতে করে সংখ্যাটা কমে গিয়ে তৃণমূল কংগ্রেস সেই পুরসভা দখল করতে পারে। আমরা এই ছবি বারবার দেখেছি। যে কোনো হাওড়া পুরসভার কথা বলুন বিশ্বনাথ দা, বছরের পর বছর শুধু প্রশাসক বসিয়ে কাজ চলছে। একেবারে এই হাওড়াটা তুমি দেখো, তুমি দুর্গাপুর পুরসভা দেখো, 2015 সাল থেকে কোনো নির্বাচন নেই। হাওড়া পুরসভা তুই দিকে তাকাও, একের পর এক পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মনে যা চাইবে সেই অনুযায়ী তিনি নির্বাচন করতেন। কোনো সাংবিধানিক ধার ধারতেন না। 243-এর কে ধারাতে পরিষ্কার করে বলা আছে কোন পুরসভার কাউন্সিলর মারা গেলে 6 মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কোনো উপনির্বাচনের ব্যাপারই ছিল না, বাই ইলেকশনের কোনো ব্যাপারই ছিল না। দিনের পর দিন এই স্টেট ইলেকশন কমিশনের নিজের মন মতো লোক বসিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে সবসময়। স্থানীয় সরকারের কোনো সামান্যতম অটোনমি ছিল না। আমি আশা করব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, স্থানীয় সরকারের অটোনমির উপরে তারা অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমি এখানে অর্কনাগের প্রতিক্রিয়া নেব একবার। প্রথমে হাওড়া নিয়ে একটা কথা বলা দরকার, উনি হাওড়া নিয়ে বললেন। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইস্যুতে দু রকমের প্রবলেম ছিল। একটা হচ্ছে 3খানা মামলা পেন্ডিং ছিল হাইকোর্টে, যেটা এখনো পেন্ডিং আছে। আর তাছাড়া হাওড়া যে পুনর্নির্বাস করার জন্য যে বিলটা ছিল সেই বিলটা পেন্ডিং ছিল, সেই বিলটা সাইন হয়নি, যে কারণে হাওড়ার ইলেকশন করা যায়নি। দুর্গাপুর নিয়েও একই রকম মামলা পেন্ডিং আছে। আমি কিন্তু খুব ভালো করে খোঁজ দিয়েছি রাজ্যপালের থেকেও যে তোমরা কখনোই নিজের পজিশন থেকে 1 ইঞ্চি সরোনি। বিশ্বনাথদা 3খানা মামলা, আমি আপনাকে মামলার নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। 3টে মামলা প্রধান বিচারপতির ঘরে পেন্ডিং আছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন নিয়ে। একটি সিপিএম এর করা আর 2টো সাধারণ লোকের করা। 3খানা মামলা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে পেন্ডিং আছে। দুর্গাপুর নিয়েও আমি এক্ষুনি, আমার কাছে অফ হ্যান্ড রেফারেন্স নেই, কিন্তু দুর্গাপুর নিয়েও একটি মামলা পেন্ডিং আছে, সেই মামলার পেন্ডিংয়ের কারণে হয়নি। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পর্কে যে কথাটা বলা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পর্কে তো একটা বলতেই হবে যে মিউনিসিপ্যাল কমিশনার যেভাবে অ্যাকশন নিচ্ছিলেন সেটা কিছুদিন আগে পর্যন্ত হাইকোর্টও বলেছে যে দ্যাট ইজ ইলিগাল এবং এটা উনি করতে পারেন না। সেই জন্য মেয়রের কাছে কোনো উপায় ছিল না পদত্যাগ করা ছাড়া। 2016 সালের আগে এইরকমই বালি পুরসভা আর কলকাতা হাওড়ার ইলেকশন হচ্ছিল না, আমি পিটিশনার ছিলাম, জনস্বার্থ মামলা করেছিলাম। তখন কোর্ট রায় দিয়েছিল যে অবিলম্বে নির্বাচন করতে হবে। 6 মাস পরে, পুজোর পরে তারা নির্বাচন করেছিল। এই যে মামলার কথা বলছে, আরে মামলা তো রাজ্য সরকার জিইয়ে রাখে। আমরা একাধিকবার দেখেছি যে রাজ্য সরকার বারবার ডেট নিয়েছে, যেটা দেওয়ার সেটা দেয়নি, এবং এরকম অনেক মামলা এরকম আছে। এই শিক্ষকদের অনেক সংগঠন আমাদের অফিসে এসেছিল, তাদের মামলাগুলো কি অবস্থায় আছে। দিনের পর দিন রাজ্য সরকারের যিনি উকিল তিনি টাইম নিয়ে গেছেন, রাজ্য সরকারের মত কি সেটা জানাননি, সেইগুলো পেন্ডিং হয়ে আছে। সেই জন্য ওই কি মামলা হয়ে আছে, মামলার জন্য আপনারা ইলেকশন করেননি, এটার দিকে একদমই যাবেন না। আপনাদের সদিচ্ছা নেই, আপনাদের সদিচ্ছা নেই। এর আগেও যখন আপনারা করছিলেন করতে পারেননি, সেই জন্য কার্যত বিদায়ী মেয়রের গলায়, ফিরহাদ হাকিমের গলায় আক্ষেপ ঝরে পড়েছিল। সেই তালিকাটা দীর্ঘ, একেবারে মিনিমাম বেসিক যেটা রিকোয়ারমেন্ট পুরসভার সেইটা পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি। সেটা পরিশুদ্ধ পানীয় জল হতে পারে, সেটা স্বচ্ছ নিকাশি ব্যবস্থা হতে পারে, আমি তারপরে এই অবৈধ নির্মাণ ইত্যাদিগুলোকে বাদ দিচ্ছি, কিন্তু বেসিক যেটা একটা কলকাতা পুরো এলাকার মধ্যে যারা পুরো কর দিচ্ছেন তাদের যেটা প্রাপ্য, সেইটা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে বছরের পর বছর। এই আলোচনা করতে গেলে এই তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।